তরুণদের মিশন হইতেছে তাহাদের নিজেদের জন্য এবং সমগ্র মানব জাতির জন্য একটি নতুন পৃথিবী রচনার দৃঢ় অঙ্গীকার। যুবকদের দ্বারা পরিচালিত প্রতিটি আন্দোলনকে আমি যুব আন্দোলন মনে করি না। যে আন্দোলন একটি আন্তর্জাগরণ প্রসূত এবং ভবিষ্যতের সমাজ সম্পর্কে নতুন বিশ্বাস ও স্বপ্নের দ্বারা অনুপ্রেরিত, সেই আন্দোলনই একমাত্র যুব আন্দোলন। আমি তরুণের এই মিশনে বিশ্বাস করি, কেননা তরুণদের সাহচর্যে আমাদের মধ্যেকার যাহা শ্রেষ্ঠ তাহা প্রকাশ লাভ করে। আমার তরুণ বন্ধুদের কাছে আমি এই মন্তব্যটি শুনিতে পাই যে আমাদের নেতারা যথার্থ নেতৃত্ব দানে ব্যর্থ হইয়াছেন। এমন কেহ কেহ আছেন যাহারা ছাত্র ও তরুণ সমাজের উপর আমার কোনো প্রভাব থাকুক তাহা সহ্য করিতে পারেন না। যদি আমি ছাত্রদের উপদেশ দিয়া কোনো অন্যায় করিয়া থাকি, তবে সে অপরাধ আমি আনন্দের সঙ্গে স্বীকার করিয়া লইব। আদর্শের অনুসারীর নিকট উহাই আনন্দ স্বরূপ। নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সুভাষচন্দ্র বসু তরুণের মিশন এই সম্পর্কে আমাদের কি ধারণা দিয়ে গেছেন। তরুণদের মিশন হইতেছে তাহাদের নিজেদের জন্য এবং সমগ্র মানব জাতির জন্য একটি নতুন পৃথিবী রচনার দৃঢ় অঙ্গীকার। যুবকদের দ্বারা পরিচালিত প্রতিটি আন্দোলনকে আমি যুব আন্দোলন মনে করি না। যে আন্দোলন একটি আন্তর্জাগরণ প্রসূত এবং ভবিষ্যতের সমাজ সম্পর্কে নতুন বিশ্বাস ও স্বপ্নের দ্বারা অনুপ্রেরিত, সেই আন্দোলনই একমাত্র যুব আন্দোলন। তরুণের প্রথম মিশন আপনার মধ্যে স্বরাজেই অনুভূতি লাভ করা। দ্বিতীয় মিশন সামাজিক ও জাতীয় জীবনে সেই উপলব্ধিকে বাস্তবে রূপদান। আমি তরুণের এই মিশনে বিশ্বাস করি, কেননা তরুণদের সাহচর্যে আমাদের মধ্যেকার যাহা শ্রেষ্ঠ তাহা প্রকাশ লাভ করে। ভারতের যুব সমাজ যথেষ্ট পরিমাণে আত্মসচেতন নন। এই সমাজ যুব আন্দোলনের সম্পূর্ণ তাৎপর্য উপলব্ধি করতে পারেন নাই। অতঃপর জগৎ সভায় ভারতের মিশন সম্পর্কেও তাহাদের অস্পষ্ট ধারণা তো আছেই। আমার তরুণ বন্ধুদের কাছে আমি এই মন্তব্যটি শুনিতে পাই যে আমাদের নেতারা যথার্থ নেতৃত্ব দানে ব্যর্থ হইয়াছেন। যুব সম্প্রদায়ের কর্তব্য হইতেছে পরিস্থিতি অনুযায়ী নিজেদের হাতে পুনর্গঠনের দায়িত্ব গ্রহণ করা। চারিদিকে তাকাইয়া দেখুন এবং অনুভব করুন কিভাবে আধুনিক ইতালির অভ্যুদয় ঘটিয়াছে। জার্মানি, পারস্য, চীন এবং আজিকার অন্যান্য দেশের রূপরেখা কোন কোন প্রেরণায় নির্দিষ্ট হইয়া উঠিতেছে। বলা বাহুল্য, সেই সব দেশের যুবকদের স্বপ্নই সেই রূপরেখা ফুটাইয়া তুলিয়াছে। আমি আবার বলিতে চাই, ভারতীয় যুবকদের একটি ত্রুটি হইতেছে, তাহারা যথেষ্ট আত্মসচেতন নন। আজ ভারতের লক্ষ্য দুইটি: এক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সমস্যাগুলির সমাধান; দুই, বিশ্ব সভ্যতায় ভারতের দান তুলিয়া ধরা ও বিশ্ব সমস্যার সমাধানে তাহার ভূমিকা পালন। এই মিশন কার্যকরী করিতে হইলে ভারতীয় যুবকদিগকে আমাদের ইতিহাসের অতীত সম্পর্কে অবশ্যই সচেতন হইতে হইবে এবং তাহাদের এই দেশের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিতে হইবে। আর সেই স্বপ্নগুলিকে বাস্তবে ও যৌথ জীবনে রূপদানের জন্য একটি জ্বলন্ত আগ্রহ অতি অবশ্যই চাই। আজকে রাজশাহীতে দেওয়া নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বক্তৃতা, ছাত্ররাই স্বাধীনতার অগ্রদূত। এই অংশটা সুভাষচন্দ্র বসুর তরুণের আহ্বান থেকে আমি পাঠ করছি। এমন কেহ কেহ আছেন যাহারা ছাত্র ও তরুণ সমাজের উপর আমার কোনো প্রভাব থাকুক তাহা সহ্য করিতে পারেন না। কলিকাতার দু একখানি সংবাদপত্র এমন কথা বলিতেও দ্বিধা করে নাই যে কলিকাতায় ছাত্র অসন্তোষের জন্য আমি ও আর দু একজন রাজনৈতিক নেতা দায়ী। কিন্তু ইহা সত্যের অপলাপ মাত্র। কলিকাতার যে ছাত্র বিক্ষোভ দেখা গিয়েছে তাহা অধুনা সারা বিশ্বে যে বিক্ষোভের মনোভাব দেখা যাইতেছে তাহারই অংশ মাত্র। তরুণ চিত্রে যে বিক্ষোভের ভাব উদ্বেল হইয়া উঠিয়াছে তাহার স্বতঃস্ফূর্ত প্রকাশ আমরা দেখিতেছি।
এই প্রকাশকে জোর করিয়া কেহ রুদ্ধ করিয়া দিতে পারিবে না। ছাত্ররা যখন আমাদের কাছে উপদেশের জন্য আসে, তখন তাহাদের এই মনোভাবকে সঠিক পথে পরিচালিত করবার দায়িত্ব এড়াইয়া যাওয়া নিশ্চয়ই আমার মতো রাজনৈতিক কর্মীর কর্তব্য নয়। যদি আমি ছাত্রদের উপদেশ দিয়া কোনো অন্যায় করিয়া থাকি, তবে সে অপরাধ আমি আনন্দের সঙ্গে স্বীকার করিয়া লইব। ছাত্ররাই দেশের আশা, বিশ্বের সর্বত্র তাহারাই স্বাধীনতার অগ্রদূত। তাহাদের লক্ষ্য দেশকে স্বাধীন করা ও নতুন জাতি গঠন করা। ইহা সহজ কাজ নহে। ইহার জন্য দরকার বহু ভাবনা চিন্তা, প্রস্তুতি ও আত্মত্যাগ। দেশের তরুণদের ইহা করিতে হইবে। নিজের আদর্শ স্থিরভাবে অনুসরণ করিয়া, যাহার মধ্যে কোনো বেদনা নাই। একজন দর্শকের নিকট যাহা নেহাতি দুঃখকর বলিয়া মনে হয়, একজন উচ্চ আদর্শের অনুসারীর নিকট উহাই আনন্দ স্বরূপ। প্রকৃতপক্ষে আত্মত্যাগের মধ্যেই পাওয়া যায় খাঁটি আনন্দ। প্রত্যেকের মধ্যেই অসীম শক্তি সুপ্ত আছে। খাদ্য, বস্ত্র, শিক্ষা ও কর্মক্ষেত্রের অভাবে মানুষের জীবন যার পর নাই দুর্ভাগ্যগ্রস্ত হইয়া পড়িতেছে। প্রাথমিক হইতে উচ্চতম শিক্ষা পর্যন্ত আজিকার শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হইল বর্তমান সরকারের মর্যাদা ও প্রভাব বৃদ্ধি করা। মেকলে বলিয়াছিলেন যে তারা এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করিবেন, যাহার ফলে এদেশের লোক ইংরেজের রাজনীতি ও আচার প্রথার অন্ধ অনুসরণ করিয়া পরম পুলক লাভ করার মতো মনোবৃত্তি সম্পন্ন হইবে। বস্তুতপক্ষে এরূপ এক শ্রেণী ভারতীয়ের উৎপত্তিও হইয়াছে। ইহা শিক্ষা ব্যবস্থার ফলস্বরূপ খারাপ হইয়াছে। এখন যতটুকু ভালো ফল আদায় করা সম্ভব তাহা করিতে হইবে। আমাদের দেশ স্বাধীন নয় বলিয়া বিদেশেও ভারতীয়রা মর্যাদা পায় না। যতক্ষণ পর্যন্ত আমরা স্বরাজ পাইব, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন ধারণের সার্থকতা থাকিবে না। আমরা আমাদের প্রাথমিক অধিকারগুলি হইতেও বঞ্চিত। ওইগুলি বাদ দিয়া যে শাসনতন্ত্রই রচিত হোক, আর যে অধিকারই আমরা পাই তাহার কোনো মূল্য নাই, তাহা বিফল। এই সন্ধিক্ষণে তরুণদের সর্বপ্রথম ও সর্বাগ্রগণ্য কর্তব্য হইল সারা দেশে এমন অগণিত সংগঠন গড়িয়া তোলা, যেগুলি হইবে একটি সৈন্য দলের বিভিন্ন রেজিমেন্টের মতো। যখনই রাজনৈতিক বন্দীদের মুক্তির কথা ওঠে, তখনই অনিবার্য রূপে কিছু রাসায়নিক দ্রব্য, খালি বোতল ও মরিচা ধরা পিস্তল আবিষ্কার করা হয় ও বিশ্ব জনসমক্ষে ঘোষণা করা হয় যে বোমা কারখানা আবিষ্কৃত হইয়াছে। সারা দেশের ভিতর এই যে সংগঠনের জাল ছড়াইয়া থাকিবে, তাহার ভিতর হইতে একদল কর্মী ব্রিটিশ বস্ত্রের বিরুদ্ধে নিবিড় প্রচার চালাইয়া যাইবে, ওইভাবে স্বদেশী পণ্যের ক্ষেত্র প্রস্তুত করিবে, আর একদল কর্মী ওই রূপে প্রস্তুত ক্ষেত্রে সুযোগ লইতে অগ্রসর হইবে। এইভাবে পাশাপাশি ধ্বংসাত্মক ও গঠনাত্মক কাজ চালাইতে হইবে। সমান্তরাল দুই শ্রেণীর সংগঠন থাকিবে। এক শ্রেণীর সংগঠন সংগ্রামমুখী প্রচার কার্য চালাইবে, আর এক শ্রেণীর সংগঠন ওই প্রচারের দ্বারা লব্ধ ফল সংহত করিয়া তুলিবে। প্রথম দলের দ্বারা বিজিত ভূমির ওপর দ্বিতীয় দল দখল কায়েম করিবে। ছাত্রদের কাছে আমার আবেদন, তোমরা ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস ত্যাগ করো। ধূমপান করিয়া ধূমপানকারীর কোনো উপকার হয় না, বরং দেশ হইতে কোটি কোটি টাকা ধূমপান খাতে বহিয়া চলিয়া যাইতেছে। স্থানীয় সংস্থাগুলি কংগ্রেসের কর্মীদের দখল করার প্রয়োজন আছে। এই সংস্থাগুলির মাধ্যমে গঠনমূলক কাজ করা যায়। পৌর সংস্থাগুলিতে রাজনীতি আমদানি করা উচিত নয়, এ কথাই আমি বিশ্বাস করি না। ফলেই ভাবুন, কতদিন পূর্বে পরাধীন ভারতবর্ষে বসে আজকের রাজনীতির প্রায় খসড়া রচনা করে গেছেন সুভাষচন্দ্র বসু। নমস্কার।